আসসালামু আলাইকুম। দেশে এক অসাধারণ বিপ্লব সাধিত হয়েছে, এটি যারা দাবি করেন সেই বিপ্লবীরা, যে সেই ছাত্র সমন্বয়করা এখন টু শব্দটি উচ্চারণ করে না। যখন সাধারণ মানুষের পকেট থেকে সেই কথিত বিপ্লবের পর সরকার হাজার হাজার কোটি টাকা মানুষের পকেট থেকে কেটে নেয় শুল্ক আরোপের নামে, তখন তারা টু শব্দটির উচ্চারণ করে না। তারা আছে বড় বড় কাজ নিয়ে, সংবিধান ছুঁড়ে ফেলতে তারা সব কিছু ত্যাগ করতে প্রস্তুত। তারা সংবিধানের কবর রচনা করতে চায়, তারা ইতিহাস নিজেদের মতো করে লিখতে চায়। যখন বিদ্যুতের দাম আওয়ামী লীগ সরকার বাড়িয়েছিল, ইন্ডিমিনিটি অধ্যাদেশ জারি করেছিল, এই নিয়ে টু শব্দটি উচ্চারণ করা যাবে না, তখন আমাদের মতো সাধারণ মানুষরা প্রতিবাদ জানিয়েছিল এবং সরকারের প্রতিটি কাজের প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু এই বিপ্লবীরা এখন আর কোনো কিছুতে কিছু বলে না। তারা আছে নতুন রাজনৈতিক দল নিয়ে, এবং যখন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানান ধরনের বিতর্ক, ঠিক সেই মুহূর্তে তারা বলে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। কেন তারা এই দাবি তুলছে সেগুলো আমরা ভালো করে বুঝি। যখন চালের দাম আমনের ভরা মৌসুমেও 8 থেকে 10 টাকা কেজি প্রতি বাড়ে, তখন তারা মুখে কুলুপ এঁটে থাকে। কি বিপ্লবটা না তারা সাধিত করছে। সরকারের প্রথম 5 মাসে, অর্থ বছরের প্রথম 5 মাসে রাজস্ব ঘাটতি 42,000 কোটি টাকা, এবং এই ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য সরকার কি করলো? সোজা সাপটা পথ অবলম্বন করলো। সব কিছু চাপিয়ে দিতে তো মানুষের মাথায় সব কিছু চাপিয়ে দিতে তার কোনো কৈফিয়ত দিতে হয় না। মানুষ এক এক করে যে প্রতিবাদ জানাচ্ছে, সেই প্রতিবাদের সম্মিলিত রূপও যে সরকার দেখতে পায় না বা গায়ে মাখতে চায় না, তার আরও একটি প্রমাণ আমরা এই কথিত বিপ্লবী সরকারের মধ্য থেকে পাচ্ছি। যেহেতু 42,000 কোটি টাকা ঘাটতি, এই 42,000 কোটি টাকা কেন ঘাটতি দাঁড়িয়েছে সেটাও নিশ্চয়ই যৌক্তিক কারণ রয়েছে। জুলাই আগস্ট মিলে যে একটি অস্থির বাংলাদেশ, অগ্নিগর্ভ বাংলাদেশ, তার মধ্য দিয়ে নিশ্চয়ই খুব স্বাভাবিক গতিতে রাজস্ব আদায় বাড়েনি। কিন্তু রাজস্ব আদায় যে বাড়েনি, তার ঘাটতি পূরণের জন্য কি সরাসরি মানুষের পকেটে হাত দিতে হবে? বিকল্প কোনো পথ নেই। অর্থ উপদেষ্টা আগে এনবিআর বলেছিল যে যখন এই ভ্যাট আরোপ করা হয়, তখন এনবিআর থেকে বলা হয়েছিল যে মূল্যস্ফীতিতে চাপ পড়বে না। আমাদের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, তিনি নিজেও এই একই সুরে সুর মিলিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এটা সাধারণ মানুষের উপর কোনো চাপ পড়বে না। কিন্তু এই অর্থনীতিবিদ আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া বিভিন্ন পদক্ষেপের কড়া সমালোচনা করতেন এবং বলতেন যে কর আদায়ের ক্ষেত্রে সক্ষমতা এবং ফাঁকির বিষয়টি সরকার যথাযথ গুরুত্ব দিচ্ছে না। তিনি জোরালো প্রশ্ন তুলতেন, কিন্তু এখন সব ভুলে গেছেন। আচ্ছা, কী কী পণ্যের দাম বাড়ানো হলো আমরা নিশ্চয়ই জানি সবাই, যেমন ফল, মুঠোফোন সেবা, ইন্টারনেটের উপরে ভ্যাট আরোপ, টিস্যু, রান্নার গ্যাস, পোশাক, রেস্তোরাঁ, খাবার। বলা যে হচ্ছে যে মানুষের উপর কোনো চাপ পড়বে না, এর প্রত্যেকটি বিষয়ের সঙ্গে তো মানুষ জড়িত, সাধারণ মানুষ জড়িত, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবেই বেশি। কিন্তু আমরা অবাকভাবে লক্ষ্য করলাম যে সরকারের পক্ষ থেকে, এনবিআরের পক্ষ থেকে, খোদ অর্থ উপদেষ্টা, তারা সবাই বলতে লাগলেন যে মানুষের উপরে চাপ পড়বে না। একেবারে যে প্রতারক রাজনৈতিক সরকারগুলো যেভাবে কথা বলে, ঠিক একইভাবে এটাই কি বিপ্লবী সরকারের রূপ? যদিও বিপ্লবী সরকার বলে কয়ে গঠন করা হয়নি, তারপরেও তো যেই ছাত্র সমন্বয়করা বা যেই কথিত বিপ্লবীরা দাবি করেন যে 5ই আগস্ট বিপ্লব সাধিত হয়েছে, তাহলে 5ই আগস্ট যে বিপ্লব সাধিত হয়েছে তার মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, সেটি ফর্মাল বা ইনফর্মালি বিপ্লবী সরকার, এই তার রূপ। বড় অদ্ভুত এই বাংলাদেশ। সিন্ডিকেট ভাঙতে পারবে না, এর আগেও আপনাদেরকে আমি জানিয়েছি। সিন্ডিকেট কি এটা নাকি আমাদের প্রধান উপদেষ্টা নিজেই বুঝেন না, নিজের মুখে তিনি উচ্চারণ করেছেন যে আমি সিন্ডিকেট বুঝি না, আমি চাই একটা নতুন বাংলাদেশ গড়তে। সিন্ডিকেট বুঝবেন না, আপনি বিশ্বসেরা অর্থনীতিবিদ, আপনি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করেছেন, আর এগুলো না বুঝেই আপনি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন। ভাওতাবাজির একটা সীমা আছে। তো আমরা সিন্ডিকেট নিয়ে এই যে কথিত ছাত্র সমন্বয়করা, আমি অবশ্যই কথিত বলছি, এখন বলতে বাধ্য হচ্ছি, তারা কোনো কথা বলে না। তারা কিছু হলেই জড়ো হয়ে যায়, তারা একটা মব ক্রিয়েট করে বিচারপতিদের অপসারণ দাবি করে এবং সেটি সরকার মেনে নেয়। এরকম আরও অনেক বিষয়।
কিন্তু এক্ষেত্রে তারা আর ওই ধরনের ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে হুঙ্কার ছাড়তে পারছে না। মাঝে মধ্যে দুই একটা যে ছাড়ে, এগুলো যে একেবারে মানুষ দেখানো, সেগুলো আমরা বুঝি। সয়াবিন তেলের দাম বাড়লো, মানে সয়াবিন তেল বাজার থেকে উধাও হয়ে গেল। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, কোথায় সয়াবিন তেল উধাও? আমি তো পাচ্ছি, আমার এলাকার দোকানে তো পাওয়া যাচ্ছে। ওনার এলাকার দোকান যে আর পুরো বাংলাদেশ নয়, সেটা তিনি বুঝেন না। আর আদৌ তার দোকানে পাওয়া যাচ্ছে কিনা, তিনি যে মিথ্যে দাবি করছেন কিনা, সেটাও তো কে জানে। কি অদ্ভুতভাবে আমরা দেখলাম, যখন সয়াবিন তেলের দাম লিটার প্রতি 8 টাকা বাড়ানো হলো, আবার সয়াবিন তেলের সয়লাভ হয়ে গেল, বাংলাদেশ বাজার সয়লাভ হয়ে গেল। এই সিন্ডিকেটের বিরুদ্ধে, এই কালোবাজারিদের বিরুদ্ধে আমাদের বিপ্লবীরা কোনো কথা বলে না। বলছিলাম যে সোজা সাপটা পথে সরকার বাজেট ঘাটতি মেটানোর জন্য, IMF-এর চাপে বা বাজেট ঘাটতি মেটানোর জন্য এই পথটি অবলম্বন করলো। বিভিন্ন পণ্যের উপরে ট্যাক্স, মানে ভ্যাট বাড়িয়ে দিল 15% পর্যন্ত। অন্য কোনো পথ ছিল না। এটা আমার কথা নয়, অর্থনীতিবিদরা বলছেন যে বিকল্প পথ তো ছিল। বাজেটের বার্ষিক উন্নয়ন যে কর্মসূচি ADP, সেখান থেকে তো যে অপচয়মূলক বিভিন্ন ধরনের প্রকল্প আছে, সেগুলো কাটছাঁট করা যেতে পারত। অথবা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, যেগুলো বিভিন্ন প্রকল্প রয়েছে, এই মুহূর্তে না হলেও হয়, সেগুলো বাদ দিতে পারত। কেন সেগুলো বাদ দিচ্ছে না? কেন মানুষের উপর এইভাবে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে? ওই যে সহজ কথা বললাম, মানুষের প্রতিবাদগুলো তাদের গায়ে মাখে না, গায়ে মাখবে। যেমন গায়ে মাখতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা, এরকমটা হলে প্রতিটি সময় তো দেখি যায় সরকারগুলো গায়ে মাখতে বাধ্য হয়। এবং ব্যবসায়ীরা বলছেন যে গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, আবার নতুন করে বিদ্যুতের দাম বাড়াবেন, এটা যদিও আগেই ঘোষণা দিয়ে একটা ফাঁদে পড়ে গেছে সরকার নিজেই, নাহলে হয়তো বিদ্যুতের দাম বাড়াতো, গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করবে। এবং গ্যাসের দাম বাড়লে সব ধরনের উৎপাদনমূলক যে পণ্যগুলো, তার ব্যয় বেড়ে যাবে, সেগুলো মানুষের কাছে গিয়ে পড়বে। ব্যবসায়ী বলছেন, আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টে এই মুহূর্তে প্রয়োজন নেই, আমাদেরকে বিদ্যুৎ দিন, আমাদেরকে গ্যাস দিন। আমরা উৎপাদিত পণ্য মাথায় নিয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। একেবারে অযৌক্তিক কিছু বলেননি। আগে তো উৎপাদন হতে হবে, তারপর তো মানুষের কাছে পণ্য সরবরাহ। উৎপাদনে যদি না থাকে, তাহলে ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট দিয়ে কী হবে? সেই গতানুগতিক চিন্তাভাবনা কত সহজে মানুষের উপর চালানো নিষ্পেষণগুলো আরও বাড়িয়ে তোলা যায়, মানুষকে অত্যাচার করা যায়, নির্যাতন করা যায়, মানুষের জীবনে কতটা নাভিশ্বাস ওঠানো যায় পরোক্ষভাবে, সেই বিষয়গুলোই সরকার হাতে নেয়। এবং এই সরকারও তাই করছে। ভয়ঙ্কর অদ্ভুত এক সরকার বর্তমানে আমাদের সামনে উপস্থিত হয়ে আছে। জবাবদিহিতা কার কাছে? তারা যেমন এটি করার প্রয়োজন মনে করে না, আমরাও জানি না যে তাদের জবাবদিহিতা কার কাছে। যা ইচ্ছে তাই করে যাচ্ছে। আর আমাদের সমন্বয়করা বিপ্লব ঘটাচ্ছেন। কী কারণে এইসব হাম্বিতাম্বি, এগুলো মানুষ বুঝে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।